এবছর সৌদি আরবে হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। নিরাপত্তা বিষয়ে সমঝোতা না হওয়ায় একে অপরকে দুষছে তেহরান ও রিয়াদ। আইএসের দখলকৃত ফাল্লুজা শহরের কেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইরাকি বাহিনীর। মার্কিন জোটের সহায়তায় মসুলে কুর্দি পেশমার্কা বাহিনীর অভিযান শুরু। সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার অভিযোগ এনে সরকার বিরোধী প্রধান আলোচকের পদত্যাগ। উত্তরাঞ্চলের সংঘর্ষে নিহত প্রায় 150। এবং ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর মৃত্যুর ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। এবছর সৌদি আরবে হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। ইরান কর্তৃপক্ষের অভিযোগ, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছেন না। হজের মতো পবিত্র বিষয় নিয়ে সৌদি সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে সৌদি সরকারের পাল্টা অভিযোগ, সমস্যা সমাধানে বিকল্প বিভিন্ন উপায় তুলে ধরা হলেও কোনোটি গ্রহণ করেনি ইরান। গত বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি মৃতের সংখ্যা 770, কিন্তু ইরানের দাবি অন্তত 4700 মানুষ মারা গেছে, যাদের মধ্যে 460 জন ইরানের নাগরিক ছিল। গত বছরের ওই ঘটনার জন্য সৌদি কর্মকর্তারা ইরানি হজযাত্রীদের নির্দেশনা না মেনে চলাকে দায়ী করেন। এরপর থেকে ইরান ও সৌদি আরবের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। এই টানাপোড়েনের মধ্যেই এবছরের শুরুতে সৌদি সরকার নেতৃস্থানীয় শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করলে উত্তেজনা চরম আকার ধারণ করে। ইরানের শিয়ারা তেহরানে সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। সৌদি সরকারও তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে সম্পর্কের টানাপোড়েন উপেক্ষা করেই দুদফা বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ, আর এজন্য একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করছে। ইরানের অভিযোগ, ইরানিদের ভিসা, পরিবহন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে তাদের দেয়া শর্ত মানেনি সৌদি সরকার। রোববার ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি জানান, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবেরি আনসারি বলেন, সৌদি আরব হজের মতো পবিত্র বিষয় নিয়ে রাজনীতি করছে। ইরানের হজ মন্ত্রণালয় জানায়, তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানিদের হজে পাঠানো হবে না। সৌদি কর্তৃপক্ষ আমাদের কোনো কথাই শোনেনি। তাদের সদিচ্ছার অভাবেই ইরানের নাগরিকদের আল্লাহর ঘরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ইরানিদের হজে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে তারা। তবে রিয়াদের দাবি, তারা বিকল্প অনেকগুলো সমাধানের পথ তেহরানকে প্রস্তাব করলেও তারা তা মানেনি। হজ চলার সময় বিক্ষোভ করা এবং ইরানিদের বিশেষ সুবিধা দেওয়ার যে দাবি ইরান করেছিল তা সৌদি সরকার গ্রাহ্য করেনি। গত বছর অন্তত 60,000 ইরানি মক্কায় হজ করতে গিয়েছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শিয়া হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন নিহত হয়েছে। রোববার সাবওয়া ও মারিব প্রদেশের সীমান্ত এলাকায় হাউথি বিদ্রোহীরা হাদি সমর্থকদের ওপর আক্রমণ চালালে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সংঘর্ষে হাউথি বিদ্রোহীদের 28 সদস্য ও 20 হাদি সমর্থক নিহত হয়েছে। তবে হাদি সমর্থকদের প্রকাশিত তথ্য মতে সংঘর্ষে তাদের 22 সমর্থক সহ 69 জন নিহত হয়েছে। এবছরের এপ্রিলে শুরু হওয়া দুপক্ষের যুদ্ধবিরতির মধ্যেই রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটল। হাউথি বিদ্রোহ দমন ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে প্রায় প্রতিদিনই সামরিক হামলা চালাচ্ছে সৌদি আরব। দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 9,400 মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অন্তত 16,000। টানা 7 দিন অভিযানের পর ইরাকের আনবারে আইএসের দখলকৃত ফাল্লুজা শহরের ভেতরে ঢুকে পড়েছে ইরাকি যৌথ বাহিনী। সোমবার সকালে শহরটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রবেশের পর ক্রমেই আইএসের শক্ত ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হচ্ছে তারা। শহরটিতে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসন্ন উল্লেখ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনরুদ্ধারে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় রোববার অভিযান শুরু করেছে কুর্দি পেশমার্কা বাহিনী। আইএসের দখলমুক্ত করতে ইরাকের যৌথ বাহিনীর মুহুর্মুহু গুলিবর্ষণে কাঁপছে ফাল্লুজা। পতাকা উড়িয়ে অগ্রসর হচ্ছে তারা। ফাল্লুজা জুড়ে চোখে পড়বে কালো ধোঁয়া।
রোববার আইএসের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর সিজার ও কামার নামে দুটি শহর দখলমুক্ত করার কথা জানায় ইরাকি সামরিক বাহিনী। গত কয়েকদিন অভিযান কিছুটা ধীরগতির হলেও সোমবার সকালে কৌশলী অভিযানে ফাল্লুজার অভ্যন্তরে ঢুকে পড়ে যৌথ বাহিনী। ইরাকি সেনা কমান্ডারের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, শহরটিতে প্রবেশের পর ক্রমেই আইএসের শক্ত ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হচ্ছে তারা। এর মাধ্যমে গত 23 মে শুরু হওয়া ফাল্লুজার অভিযান নতুন পর্যায়ে প্রবেশ করল বলে জানায় ইরাকি সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যেই শহরটি আইএসের পুরোপুরি দখলমুক্ত হবে বলে দাবি ইরাকি সামরিক বাহিনীর। রোববার সরকারি বাহিনীর অভিযানের পর ফাল্লুজার দক্ষিণাঞ্চলে আইএসের আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সরকারি সেনা হতাহত হয় বলে জানায় আল জাজিরা। এ অবস্থায় শহরটিতে আটকে পড়া 50,000 বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। তবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি ভেবেই আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে দেরি হচ্ছে বলে জানায় যৌথ বাহিনী। ফাল্লুজার অভ্যন্তরে ব্যাপক অভিযান চালাতে প্রস্তুত আমরা, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই অগ্রসর হতে হচ্ছে। বেসামরিক নাগরিকদের সরে যেতে বারবার অনুরোধ করছি, তারপরও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা। এদিকে রোববার উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনরুদ্ধারে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় কুর্দি পেশমার্গা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। এদিন কয়েকটি গ্রাম আইএসের দখলমুক্ত করার কথাও জানায় তারা। মসুলকে আইএসের দখলমুক্ত করতে হলে আগে এই গ্রামগুলো থেকে তাদের হটাতে হবে। এর মাধ্যমে কুর্দি অধ্যুষিত এলাকায় আইএসের আধিপত্য ঠেকানো সম্ভব। আশেপাশের এলাকাগুলোকে নিরাপদ করতেই আমাদের এই অভিযান। উত্তর ইরাকে মসুল ও পশ্চিমাঞ্চলীয় ফাল্লুজার এই অভিযানকে আইএসের বিরুদ্ধে বড় সাফল্য বলে রোববার মন্তব্য করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে ইরাকের বাগদাদে সিরিজ বোমা হামলায় 20 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় কারো পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। মালিতে মাইন বিস্ফোরণে শান্তিরক্ষী বাহিনীর 5 সদস্য নিহত, জাতিসংঘের নিন্দা। ভেনেজুয়েলায় বন্দুকধারীদের গুলিতে নিহত 11। জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে অভিযোগ করে পদত্যাগ করেছেন প্রধান বিরোধী মধ্যস্থতাকারী মোহাম্মদ আলোশ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের 2টি শহর দখলে নিতে আইএস এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে 29 বেসামরিক নাগরিক সহ অন্তত 140 জন নিহত হয়েছে। এদিকে রাজনৈতিক সমাধান ছাড়া কেবলমাত্র সামরিক অভিযানের মাধ্যমে সিরিয়ার চলমান সংকট কোনোভাবেই নিরসন করা সম্ভব নয় বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত মিরিয়া শহরের নিয়ন্ত্রণ নিতে আইএস হামলা চালানোর পর 2 দিন পেরিয়ে গেলেও এখনও দুপক্ষের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্রের পাশাপাশি বিদ্রোহীদের লক্ষ্য করে অন্তত 2টি গাড়ি বোমা হামলা চালিয়ে মেরিয়া শহরের কেন্দ্রে প্রবেশ করে আইএস জঙ্গিরা। রোববার অনলাইনে প্রকাশিত এক ছবিতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলতে দেখা যায়। এই যখন অবস্থা, তখন জাতিসংঘের মধ্যস্থতায় বিগত কয়েক দফার শান্তি আলোচনা সিরিয়ার চলমান রাজনৈতিক সংকট নিরসনে পুরোপুরি ব্যর্থ হয়েছে উল্লেখ করে পদত্যাগ করেছেন দেশটির প্রধান বিরোধী মধ্যস্থতাকারী মোহাম্মদ আল্লৌস। একই সঙ্গে শান্তি আলোচনায় নেওয়া কোনো পদক্ষেপই সিরিয়ার সাধারণ মানুষের উপর আসাদ বাহিনীর অব্যাহত আগ্রাসন থামাতে পারছে না বলেও অভিযোগ করেন সৌদি সমর্থিত উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNCর এই শীর্ষ প্রতিনিধি। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF এর সদস্যরা সিরিয়ার রাক্কা প্রদেশে জঙ্গি বিরোধী অভিযান শুরু করলেও প্রদেশটি থেকে আইএস হটাতে তারা পুরোপুরি সক্ষম হবে না বলে মনে করেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। রাক্কায় সবার আগে দরকার একটি আঞ্চলিক চুক্তি, যাতে করে কারা এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব পালন করবে তা নির্ধারণ করা হবে। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র রাক্কার পরিস্থিতি আরও জটিল করে তুলছে, যা সিরীয় সরকারের জন্য মোটেও সুখকর নয়। এছাড়াও সিরিয়ায় মার্কিন, রুশ এবং ইরানি বাহিনীর উপস্থিতির তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে সিরিয়ার সশস্ত্র কুর্দি সংগঠন YPGর সদস্যদের সঙ্গে এক হয়ে তাদের পোশাক পরে সম্প্রতি মার্কিন সেনাদের একটি অভিযানে অংশ নেয়ারও কঠোর সমালোচনা করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা শহরে আরও একটি গণকবরের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। গণকবরটি গুলিবিদ্ধ অন্তত 150টির মৃতদেহ রয়েছে বলে জানা গেছে। পালমিরা বিমানবন্দরের হাইওয়েতে কাজ করার সময় শ্রমিকরা প্রথম ওই গণকবরটির সন্ধান পান। ধারণা করা হচ্ছে আইএস জঙ্গিরা গুলি করে হত্যার আগে এদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল।
iconic monuments and relics there. Government forces managed to recapture Palmyra late last month. Army units continue to remove landmines and bombs planted by Daesh. এদিকে সিরিয়ার আলেপ্পোর উত্তরাঞ্চলে এখনো অব্যাহত রয়েছে আইএসের একের পর এক আত্মঘাতী বোমা হামলা। জঙ্গিদের দমনে একদিকে বিদ্রোহীরা যেমন কঠোর অবস্থানে রয়েছে, তেমনি সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে কুর্দি সেনারাও। তবে আইএসের প্রধান ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। ফলে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। অনেকে কোথাও ঠাঁই না পাওয়ায় চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার মারিয়া শহরটির বর্তমান চিত্র দেখলেই আন্দাজ করা যায় আইএস জঙ্গিরা বিদ্রোহী অধ্যুষিত এই অঞ্চলটিতে কি নিদারুণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শনিবার বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হুমকির মুখে পড়ে সেখানকার 1,65,000 বাসিন্দার জীবন। জঙ্গিরা আমাদের প্রতিহত করতে যে আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে, তাতে সরকারি মানুষই মরছে বেশি। জঙ্গিদের কাছে সাজোয়া যান সহ ভারী ভারী সব অস্ত্র আছে, তবুও আমরা তাদের দমনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। শহরের এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। তবে সীমান্তবর্তী অধিবাসীরা তুরস্কে আশ্রয় নিতে চাইলেও তাদের অনুমোদন দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে মানবিক সংকটে পড়েছে অসংখ্য মানুষ। এই শহরে যে একটা হাসপাতাল টিকে আছে, সেখানে আহত মানুষের উপচে পড়া ভিড়। স্থানীয় কর্তৃপক্ষ প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এর কিছু দূরে ফারাক আলবিন শহরের পরিস্থিতিও প্রায় একই রকম। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে এখানেও চলছে আইএসের একের পর এক আত্মঘাতী বোমা হামলা। আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এই ছোট শহরটি সম্প্রতি আইএস তাদের দখলে নেয়, যদিও শহরটি পুনর্দখলে কঠোর অবস্থানে গেছে বিদ্রোহীরা। এদিকে রাক্কা শহরে গেলেও দেখা যায় জঙ্গি বিরোধী অভিযানে কুর্দি বাহিনীর কঠোর অবস্থানের চিত্র। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের সহায়তায় এক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে তারা। তবে জঙ্গিরা রাক্কাকে নিজেদের রাজধানী দাবি করায় শহরটির নিয়ন্ত্রণ নিতে বেশ বেগ পেতে হচ্ছে। সিরিয়ার রাকা ও দের আরজোর শহরে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অবস্থানে আছে আইএস। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে কয়েকশো মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে শরণার্থী সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এদিকে অভিবাসীরা বিপজ্জনক নয়, বরং অভিবাসীরাই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা স্থানীয় প্রবীণ নাগরিকদের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া উপকূল হয়ে ইতালিতে অভিবাসী প্রবেশের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। একই সাথে বেড়ে চলেছে সাগরপথের নৌ দুর্ঘটনায় অভিবাসী মৃতের সংখ্যাও। গত এক সপ্তাহে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে 3টি নৌকাডুবির ঘটনায় অন্তত 7 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সবশেষ গত শুক্রবারের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 45 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা প্রায় 150 জনকে ইতালীয় বন্দরনগরীতে নিয়ে আসা হয়েছে। এসব দুর্ঘটনার পর সংকট সমাধানে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র। অভিবাসীদের এভাবে প্রবেশ ঠেকানো খুব কঠিন কাজ। শরণার্থীদের কাছে বিকল্প উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কঠিন যাত্রায় বাধ্য হচ্ছে। এভাবে ঝুঁকি নিয়ে তাদের ইউরোপে প্রবেশ ঠেকাতে বিকল্প হিসাবে আমাদের বৈধ পথ খুঁজে বের করতে হবে। এদিকে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া কয়েকশো অভিবাসন প্রত্যাশীর সঙ্গে সাক্ষাৎ করে অভিবাসীরা ইউরোপের জন্য বিপজ্জনক নয়, বরং তারাই বিপদের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। অন্যদিকে রোববার ওয়াশিংটনে আয়োজিত মেমোরিয়াল ডেতে যোগ দিয়ে অভিবাসীদের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানে অনেক ক্ষেত্রে অবৈধ অভিবাসীরা আমাদের দেশের প্রবীণ নাগরিকদের চেয়ে বেশি সুবিধা ভোগ করে, কিন্তু আমরা এভাবে আর বেশি দিন চলতে দেব না। এদিকে মেসিডোনিয়ার সীমান্তবর্তী গ্রিসের ইদোমেনি শিবিরের প্রায় অর্ধেক অভিবাসীর এখনো কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছেন দেশটির পুলিশ। কর্তৃপক্ষ জানায় ইদোমেনি শিবির থেকে নতুন আশ্রয় কেন্দ্রে প্রায় 8,000 অভিবাসীকে স্থানান্তরে 3 থেকে 10 দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত 3,500 অভিবাসীকে স্থানান্তরের পর আর কাউকে পাওয়া যায়নি। শিরিন আক্তার, সময় সংবাদ।
মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর 5 সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। বিবিসি জানায়, রোববার দেশটির মধ্যাঞ্চলীয় মোপ্তি এলাকায় শান্তিরক্ষী বাহিনী একটি গাড়ি মাইন বিস্ফোরণের শিকার হলে এ হতাহতের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ এর দায় স্বীকার না করলেও কোনো বিদ্রোহী কিংবা জঙ্গি গোষ্ঠী রাস্তায় মাইন পুঁতে রেখেছিল বলে ধারণা করছে দেশটির প্রশাসন। নিহতরা সবাই টোগোর নাগরিক বলে জানিয়েছে মালির শান্তিরক্ষী মিশন। মিশনের প্রধান এই ঘটনার নিন্দা জানিয়ে একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছেন। ওই এলাকাটিতে ম্যাসিনা লিবারেশন ফ্রন্ট নামের আল কায়েদার সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর আধিপত্য রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গৃহযুদ্ধে আক্রান্ত মালিতে 2013 সালে শান্তিরক্ষী মিশন পাঠায় জাতিসংঘ। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে টোরেক বিদ্রোহীরা বিচ্ছিন্ন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলনে সক্রিয়। ভেনেজুয়েলায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় 3 শিশু ও 1 কলম্বিয় সহ অন্তত 11 জন নিহত হয়েছে। শনিবার পশ্চিমাঞ্চলীয় ট্রুজিলো রাজ্যে এই ঘটনা ঘটে। বিবিসি জানায়, হত্যাকাণ্ডের শিকার হওয়া এই ব্যক্তিদের বন্দুকধারীরা বাড়ির বাইরে ডেকে এনে গুলি চালায়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ভেনেজুয়েলার বেসরকারি কয়েকটি সংগঠনের প্রকাশিত তথ্য অনুযায়ী মন্দার কারণে দেশটিতে গত কয়েক বছরে তেলের দাম কমে যাওয়ায় সহিংসতা বাড়ছে। 2014 সালের সহিংসতায় দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশটিতে 29,980 জন নিহত হয়, যা যুদ্ধরত কোনো দেশের প্রাণহানির পরিসংখ্যানের কাছাকাছি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় গত 24 ঘণ্টায় নিহত হয়েছে 5 সরকারি সেনা সদস্য। এ নিয়ে গত এক সপ্তাহে 7 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার দোনেৎস্ক প্রদেশের আভদিয়ভিক্কা শহর সহ বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র এবং মর্টার শেল ব্যবহার করে হামলা চালায়। এ সময় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে 5 সেনা নিহত হয়। এদিকে সরকারি সেনার বোমার আঘাতে 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির 8 জন সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সামরিক আদালত। একই দিন মুসলিম ব্রাদারহুডের আরও 18 জন সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রোববার দেশটির সংবাদ মাধ্যম আল আহরাম জানায়, মিশরের সামরিক বাহিনী ও পুলিশ কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 12 জনকে আজীবন কারাদণ্ড ও 6 জনকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় মুসলিম ব্রাদারহুডের 2 সমর্থককে খালাস দেওয়া হয়েছে। এর আগে 2015 সালে মুসলিম ব্রাদারহুডের 68 জন সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত খরচের অভিযোগ উঠেছে। ইসরায়েলি পুলিশ তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ গঠনের সুপারিশ করেছে, যদিও নেতানিয়াহুর স্ত্রী সারা এই অভিযোগ অস্বীকার করেছেন। নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, সারা কোনো আইন ভঙ্গ করেননি, তবে পুলিশ জানিয়েছে তদন্ত শেষ করে প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কি পদক্ষেপ নেওয়া হবে তা প্রসিকিউটর সিদ্ধান্ত নেবেন। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে তিনি তার অসুস্থ বাবার দেখাশোনাকারীকে খরচ দিয়েছেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। নিউ ইয়র্কে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র অনিল বাগচির একদিন। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা পাবে বাঙালিরা, মন্তব্য প্রবাসীদের। ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে হেরে গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। রোববার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্যান্ডার্স জানান, মনোনয়ন জেতা কঠিন হলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ইমেল কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে হিলারির নির্বাচনী দৌড় থেমে যেতে পারে, এমন আশায় এখনো মনোনয়ন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারমন্টের সিনেটর। এদিকে রোববার ক্যালিফোর্নিয়ার ভ্যাসালিয়ানে প্রচারণায় গিয়ে স্যান্ডার্স বলেন, মনোনয়ন পেলে ট্রাম্পকে খুব সহজেই হারাতে পারবেন তিনি। সবগুলো জরিপেই তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন উল্লেখ করে 7 জুনের প্রাইমারিতে তার পাশে থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এদিন ওয়াশিংটনে প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি গতি পাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় তালেবানের শীর্ষ নেতা মোল্লা মানসুর ও তার গাড়ির চালক নিহতের ঘটনার পর নিহত গাড়ি চালকের পরিবার যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। রোববার পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, নিহত গাড়ি চালক মোহাম্মদ আজিমের ভাই মোহাম্মদ কাসিম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সঠিক বিচারের দাবিও জানিয়েছেন মোহাম্মদ কাসিম। এদিকে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে ইসলামাবাদ। সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতের বিমান বাহিনী। রাজস্থানের পোখরান থেকে গত শুক্রবার এই মিসাইল উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতীয় বিমান বাহিনীর বরাতে তারা জানায়, ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মাঝারি পাল্লার মিসাইলটি রাডার ব্যবস্থা ধ্বংস সহ প্রায় 290 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রাজৌরি জেলার বাবু গোলাম শাহ বিশ্ববিদ্যালয়ের কাছে ওই দাবানল ক্রমেই বাড়ছে। আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দাবানল নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে রাজ্য পুলিশ এবং দমকল বিভাগ। ভারতে বেশ কয়েক বছর ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে দাবানলের ঘটনা ঘটছে, আর এই কারণে দেশটির বনাঞ্চলগুলো মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের জম্মু কাশ্মীরে একটি গাড়ি খাদে পড়ে অন্তত 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো 2 জন। রোববার জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি মোড় নেওয়ার সময় পাশের প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। দুর্ঘটনায় গাড়ির চালক সহ গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছে। এছাড়াও পুলিশের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারী নিজেও। পুলিশ জানায়, পশ্চিম হিউস্টনের একটি মহাসড়কে রোববার এই ঘটনা ঘটে। গোলাগুলির এই ঘটনায় জড়িত সন্দেহভাজন আরও 1 জন আশেপাশের এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে হামলা চালানো হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়া, টেক্সাস ও কানসাসে গ্রীষ্মকালীন ঝড় ও প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার টেক্সাস ও কানসাসে বন্যার স্রোতে 3 জন নিখোঁজের পর তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে দমকল কর্মীরা। এদিন সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে মৌসুমী ঝড় বনি আঘাত হানে। ঘণ্টায় 48 কিলোমিটার গতির এ ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে এ রাজ্যেও দেখা দিয়েছে বন্যা। রোববার এখানকার কয়েকটি এলাকায় 20 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। বন্যার কারণে টেক্সাসের হিউস্টন থেকে রোববার 2টি কারাগারের কয়েদিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। কোস্টারিকার কার্টাগো রাজ্যের তুরিয়াল বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। দেশের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণ ছাই এবং ধোঁয়ার উদ্গীরণ অব্যাহত রয়েছে। এদিকে কোস্টারিকার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 মাস ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত থাকার কারণে এর আশেপাশের এলাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। প্রায় 15 হেক্টর জমির ফসল এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে অগ্ন্যুৎপাতের কারণে স্থানীয় বাসিন্দাদের পার্শ্ববর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে এক জাঁকজমকপূর্ণ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের ন্যাশনাল হলে প্রায় 25,000 দর্শকের উপস্থিতিতে এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবছরের আমেরিকান আইডল বিজয়ী ট্রেন্ট হারমন। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ও কিংবদন্তি সব শিল্পীরা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে প্রিয় শিল্পীদের গান উপভোগ করেন কনসার্টে উপস্থিত হাজার হাজার দর্শক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ ও দেশের বাইরে দায়িত্বরত অবস্থায় প্রাণ হারানো মার্কিন সেনাদের স্মরণে যুক্তরাষ্ট্র জুড়ে পালন করা হয় মেমোরিয়াল ডে। মিয়ানমারে বিভিন্ন ক্ষেত্রে দিন দিন শিশু শ্রমিকের হার বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ দরিদ্র পরিবারের শিশু পড়াশোনার সুযোগ না পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কোনো না কোনো কাজ বেছে নিচ্ছে। এ কারণে যেমন তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, সেই সাথে হারিয়ে যাচ্ছে সুন্দর শৈশবের স্বপ্ন। তুনমিন নামের এই কিশোর থাকে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের পাশে বালোচনুন গ্রামে। 16 বছর বয়সী এই কিশোরকে প্রতিদিন ঘুম থেকে উঠে যেতে হয় গ্রামের কাছেই মাছের বাজারে। সেখানে শ্রমিকের কাজ করে টুন, তার মা এবং ছোট ভাই। যে বয়সে তার হাতে থাকার কথা পড়ার বই, সেই বয়সেই তাকে কাঁধে তুলে বয়ে নিতে হয় বড় বড় মাছের ঝুড়ি। এতে প্রতিদিন তার উপার্জন হয় 10,000 কিয়েট বা $8 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 640 টাকা। আমার আরো অনেক অর্থ লাগবে। আমার ইচ্ছা একদিন এই মাছের বাজারের বড় ব্যবসায়ী হব, তাহলেই আমি ভালো কিছু করতে পারবো। গেল মাসে প্রকাশিত কর্মসংস্থান বিষয়ক এক রিপোর্টে দেখা যায় মিয়ানমারে 10 থেকে 17 বছর বয়সী প্রতি 5 কিশোরের একজন অর্থাৎ 20% কোনো না কোনো পেশায় জড়িত। এখানকার শ্রম আইন অনুযায়ী দেশটিতে 13 বছরের কম বয়সী শিশুদের কাজ করা নিষিদ্ধ। তবে 13 থেকে 15 বছর বয়সী শিশুদের দিনে 4 ঘন্টা কাজ করার সুযোগ আছে। ইয়াঙ্গুনের মাছের বাজারে 30% শ্রমিকের কাজ করে শিশুরা। অন্তত 12 ঘন্টা ধরে তাদের কাজ করতে হয়। এই অবস্থায় মিয়ানমারের নতুন সরকার শ্রম আইন নিয়ে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন। শিশুরাই দেশের ভবিষ্যৎ উন্নতির হাতিয়ার। শিশু শ্রম বন্ধ করে তাদের যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের দেশের অগ্রগতি ব্যাহত হবে। তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা জরুরি। এর মধ্যে শিশু শ্রম বন্ধে মিয়ানমার সরকারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তাদের মতে স্থিতিশীল রাজনৈতিক সরকার ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব হলেই দ্রুতই মিয়ানমারের শিশু শ্রম বন্ধ করা সম্ভব। শাশ্বত সত্য, সময় সংবাদ। দেশের পর এবার প্রবাসে সুনাম কুড়ালো মোরশেদুল ইসলামের চলচ্চিত্র অনিল বাগচির একদিন। নিউ ইয়র্কে হল ভর্তি দেশি বিদেশি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে মহান মুক্তিযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি। এর মধ্য দিয়ে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা পাবে বলে মনে করছেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির বিখ্যাত মিউজিয়াম অফ মুভিং ইমেজ এর সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি অনিল বাগচির একদিন। অনিল বাগচি, ঠিক নাম বলেন, ঠিক নামটা স্যার বলেন। স্যার, इसका सही नाम मोहम्मद मोहसिन है। बाबा माँ प्यार से अनिल बोलता है सर। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের পরিচালনায় নির্মিত ছবিটি উপভোগে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন বিদেশিরাও। স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগ আর অসাম্প্রদায়িক চেতনার ইতিহাস সচিত্রে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ার কথা জানান দর্শকরা। ছবিটা ভেরি হার্টফেল্ট, আমার চোখে পানি চলে এসেছে। ইট ওয়াজ বিউটিফুলি অ্যাক্টেড। আমরা সত্যিকার করে বুঝতে পারি যে আমাদের ফ্রিডমের জন্য কে কি করতে হয়েছে আগে। ছবিটিতে একজনের ব্যক্তিগত কাহিনী তুলে ধরার মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন সার্বিক চিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কত কষ্টের ফল হিসেবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে তা তরুণ বাঙালিদের পাশাপাশি মার্কিনিরাও জানার সুযোগ পেল এই ছবি প্রদর্শনের মধ্য দিয়ে। চলচ্চিত্র পরিচালকরা বলছেন, মহান মুক্তিযুদ্ধকালীন ঘটনাক্রম সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণা দেওয়ার অন্যতম মাধ্যম চলচ্চিত্র। দেশ ও দেশের বাইরে এ ধরনের ছবি প্রদর্শনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা। মহান স্বাধীনতাকে এভাবে যদি চলচ্চিত্রে তোলা যায়, সেটা অনেক বড় পাওয়া আরো প্রবাসে। এই ছবিগুলি মানুষের কাছে নিয়ে যাওয়ার, বিশেষ করে প্রথমে দেশের মানুষের কাছে, তারপরে আন্তর্জাতিক ক্ষেত্র এ ছবিকে দেখানো উচিত। এই ধরনের ছবি
আমাদের আসলে বাইরের অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া উচিত বিভিন্নভাবেই, তাহলে তারা বাংলাদেশটাকেও জানতে পারবে। আমার মনে হয়েছে যে সবাই ছবিটা বেশ ভালোভাবেই উপভোগ করেছে এবং অনেকেরই এটা হৃদয়কে স্পর্শ করেছে ছবিটা। বিশেষ করে আমি বেশ কিছু যে বিদেশি অডিয়েন্স যারা আছে এখানে তাদের যে মতামত শুনলাম সেটা আমি খুবই খুশি। তারা বাংলাদেশটাকে বুঝতে পেরেছে, আমাদের মুক্তিযুদ্ধটাকে বোঝার চেষ্টা করেছে। মিউজিয়াম অফ মুভিং ইমেজ ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট যৌথভাবে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এবছর সৌদি আরবে হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। নিরাপত্তা বিষয়ে সমঝোতা না হওয়ায় একে অপরকে দুষছে তেহরান ও রিয়াদ। আইএসের দখলকৃত ফাল্লুজা শহরের কেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইরাকি বাহিনীর। মার্কিন জোটের সহায়তায় মসুলে কুর্দি পেশমার্গা বাহিনীর অভিযান শুরু। সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার অভিযোগ এনে সরকার বিরোধী প্রধান আলোচকের পদত্যাগ। উত্তরাঞ্চলের সংঘর্ষে নিহত প্রায় 150। এবং ভূমধ্য সাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর মৃত্যুর ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।